বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। অনেক দিন পর তোমাদের সামনে আমি হাজির হলাম তোমাদের বাংলা বোর্ড বই একটি কবিতা পড়াবো বলে। পড়ার শুরুতে তোমরা তোমাদের বাংলা বোর্ড বই, কলম, খাতা সঙ্গে রাখো। অনেক দিন যেহেতু আমরা স্কুলে যেতে পারছি না, বাসায় তোমরা পড়ছো, আশা করছি সবাই খুব ভালোভাবেই পড়াশোনা করছো। পড়ার শুরুতে একটু কথা বলি, সেটি হচ্ছে আমরা যখন কোনো অনুষ্ঠানে যাই, এই ধরো কোনো বিয়ে প্রোগ্রাম, জন্মদিনে অথবা ঈদের অনুষ্ঠানে, বিভিন্ন অনুষ্ঠানে আমরা যখন যাই, সেখানে কিন্তু আমরা সবাই খুব মজার মজার খাবার খাই, তাই না? আর মজার মজার খাবার খেতে তো আমাদের সবারই খুব ভালোই লাগে, তাই না? তো এমনই একটি মজার খাবারের কথা নিয়ে আমরা একটি কবিতা আবৃত্তি শুনব। চলো আমরা একটি কবিতা আবৃত্তি শুনি। নেমন্তন্ন অন্নদাস শঙ্কর রায়, যাচ্ছ কোথা? চাংড়ি পোতা, কিসের জন্য? নেমন্তন্ন, বিয়ে বুঝি? না বাবুজি, কিসের তবে? ভোজন হবে? শুধুই ভোজন? প্রসাদ ভোজন। কেমন প্রসাদ? চা খেতে স্বাদ? কি খেতে চাও? ছানার পোলাও? ইচ্ছে কি আর সরপুরিয়া? আহ কি আয়েশ! পাপড়ি পায়েস, এই কেবলই ক্ষীর কদলি। বাহ কি ফলার, সবরি কলার। এবার থামো, ফজলি আমো, আমিও যাই না মশাই। কবিতাটি তোমাদের কেমন লেগেছে জানি না, আমার কিন্তু খুব ভালো লেগেছে। এবং কবিতা আবৃত্তি শুনে তোমরা সবাই খুব নিশ্চিত হয়েছো আমি আজকে তোমাদের বাংলা বোর্ড বইয়ের কোন কবিতা পড়াবো। আমি আজকে তোমাদের বাংলা বোর্ড বইয়ের নিমন্তন্ন কবিতাটি পড়াবো। তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে কবিতা নেমন্তন্ন। তাহলে আমাদের আজকের কবিতার নাম হচ্ছে নেমন্তন্ন। তো কবিতা আবৃত্তি তো আমরা শুনলাম, এখন কবিতাটার নামটা নিয়ে আমরা একটু কথা বলবো। নেমন্তন্ন, এই নেমন্তন্ন শব্দটির অর্থ হচ্ছে সাধারণত কাউকে দাওয়াত দেওয়া, যে কোনো অনুষ্ঠানে সাধারণত কাউকে দাওয়াত দেওয়া, এটাকে বোঝানো হচ্ছে নেমন্তন্ন। আর এই নেমন্তন্ন কবিতাটি যিনি লিখেছেন সেই কবির নাম হচ্ছে অন্নদাস শঙ্কর রায়। তোমরা কিন্তু কবির নাম এবং নামের বানানটা কিন্তু খুব ভালোভাবে খেয়াল করবে। নামটা কিন্তু অন্নদাস শঙ্কর রায়। আচ্ছা, এই কবিতাটি বিশ্লেষণ করার আগে আমাদেরকে কবি সম্পর্কে একটু জানতে হবে। যে কোনো কবিতায় একজন কবি তার দক্ষতা দিয়ে, তার মনের মাধুরী দিয়ে কিন্তু লেখে। সুতরাং প্রতিটি কবিতার মধ্যে কিন্তু একটি উদ্দেশ্য থাকে। এই উদ্দেশ্যটা কিন্তু আমাদেরকে জানতে হবে। তার আগে আমরা কবি সম্পর্কে জানব। অন্নদাস শঙ্কর রায়, দেখো অন্নদাস শঙ্কর রায় ইনি জন্মগ্রহণ করেছেন 1905 সালে 15ই মে। 1905 সালের 15ই মে জন্মগ্রহণ করেছেন। কোথায়? ভারতের উড়িষ্যা রাজ্যে, অর্থাৎ আমাদের প্রতিবেশী যে রাষ্ট্র রয়েছে সেই রাষ্ট্রের উড়িষ্যা রাজ্যে জন্মগ্রহণ করেছেন। তিনি একজন বিখ্যাত ছড়াকার। তার মানে হচ্ছে
তার অধিকাংশ লেখাটাই হচ্ছে ছড়া। ছড়া মানে হচ্ছে প্রতিটা লাইনের সঙ্গে, প্রথম লাইনের সঙ্গে তার পরের লাইন, তার পরের সঙ্গে তার পরের লাইনের একটা ছন্দের মিল থাকবে। এমন ছন্দের মিল দিয়ে যিনি লেখেন তিনি হচ্ছেন ছড়াকার। তো অন্নদাস শঙ্কর রায় হচ্ছেন একজন প্রখ্যাত ছড়াকার। ছড়া ছাড়াও তিনি প্রবন্ধ, ভ্রমণ কাহিনী, উপন্যাসও লিখেছেন। তার উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে পথে প্রবাসে, বিনুর বই, উড়কি ধানের মুরকি, রাঙা ধানের খই প্রভৃতি। এই যে গ্রন্থগুলো রয়েছে, তোমরা এই গ্রন্থগুলোর নামগুলো একটু ভালো করে স্মরণে রাখবে। অনেক সময় তোমরা জানো যে তোমাদের সিন মডেলে অনেক সময় কিন্তু আসে, যদি এই কবিতা থেকে যদি কোনো সিন মডেল আসে সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই গ্রন্থটির কে লিখেছেন তার নাম আসতে পারে। সেক্ষেত্রে এই বইয়ের নামগুলো তোমরা খুব ভালো করে একটু মনে রাখবে। আমি আবার বলছি, তার উল্লেখযোগ্য গ্রন্থ নাম হচ্ছে পথের প্রবাসে, বিনুর বই, উড়কি ধানের মুরকি, রাঙা ধানের খই প্রভৃতি। এই প্রখ্যাত ছড়াকার অর্থাৎ অন্নদাস শঙ্কর রায় 2002 সালে 28শে অক্টোবর কলকাতায় মৃত্যুবরণ করেন। মোটামুটিভাবে আমরা অন্নদাস শঙ্কর রায় সম্পর্কে পড়লাম এবং তোমাদের পাঠ্য বইয়ের ভিতরে অন্নদাস শঙ্কর রায়ের কিন্তু একটি ছবি আছে, ঠিক আছে? এখন আমরা এই কবিতার মূল ভাবটা জেনে নেওয়ার চেষ্টা করব। সেটি হচ্ছে, আমরা যেহেতু আগেই বলেছি আমাদের আজকের কবিতা হচ্ছে নেমন্তন্ন, আর নেমন্তন্ন শব্দের অর্থটাও আমরা জেনেছি যে কাউকে দাওয়াত করা বা কোনো অনুষ্ঠান করা, অনুষ্ঠানে কাউকে আপ্যায়ন করা। তো এই কবিতাতে দেখো ছড়াটির ভিতরে একটি হাসির গল্প বলা হয়েছে, মানে একজন ভোজন রসিক ব্যক্তির তার যে খাওয়ার ইচ্ছা, সেই ইচ্ছার কথা এখানে পোষণ করেছে। এই ছড়ার ভিতরে আমরা কিন্তু দুজন ব্যক্তি দেখি। একজন একটি নিমন্ত্রণ পেয়েছে, সেখানে নিমন্ত্রণ খেতে যাচ্ছে, রাস্তায় তার সঙ্গে আরেক বন্ধুর দেখা হয়েছে। বন্ধুটিকে সে কিছুতেই নেবে না, কিন্তু বন্ধু নাছোড়বান্দা তার সঙ্গে যাবে। বন্ধুটিকে নিতে যাচ্ছে না, কারণ সে গেলে তার খাওয়ার ভাগ কম পড়ে যাবে। এই জন্য এখানে বলা হয়েছে, দেখো, লোকটি ভোজন গান শোনাতে চাংড়িপোতা নামে একটি জায়গায় যাচ্ছে। পথে এক বন্ধুর সাথে দেখা, বন্ধুটি একের পর এক প্রশ্ন করছে এবং সে উত্তর দিয়ে যাচ্ছে। ধীরে ধীরে বোঝা গেল ভোজন গান শোনার চাইতে অনেক বেশি লোভ হচ্ছে ভোজনে। এখানে কিন্তু শব্দ দুটি একটু ভালো করে খেয়াল করবে, একটি হচ্ছে ভোজন আর একটা হচ্ছে ভোজন। দুটি শব্দ আলাদা এবং দুটি শব্দের কী অর্থ আমরা একটু পরে সেটা জেনে নেব। তার বন্ধুর সঙ্গে কথা বলতে চাইলেও বন্ধু তাকে নেয় না, কারণ বন্ধুর সঙ্গে গেলে তার খাওয়ার ভাগ কম পড়ে যাবে। মোটামুটিভাবে এটি হচ্ছে এই কবিতার মূল ভাব। তোমরা চেষ্টা করবে কবিতার মূল ভাবটাকে একটু ভালো করে পড়ে কবিতাটাকে পড়তে, তাহলে তোমার জন্য প্রশ্ন উত্তর দিতে সুবিধা হবে। এবার এই কবিতার ভিতরে কিছু শব্দ রয়েছে যেগুলো অর্থ জানা আমাদের জন্য খুব দরকার। এই শব্দগুলোর অর্থগুলো আমরা এখন একটু জেনে নেব। দেখো, এই কবিতাতে আমি আগে বলেছিলাম যে এর ভিতরে কি রয়েছে, ভজন একটা শব্দ রয়েছে। আমি বলেছিলাম যে পরে এই শব্দটির অর্থ আমরা জেনে নেব। এখন দেখো শব্দ অর্থের ভিতরে ভজন, দেব দেবীর আরাধনা। ভজন শব্দের অর্থ হচ্ছে দেব দেবীর আরাধনা। এরপরে প্রসাদ, গান শোনার জন্য আশীর্বাদ বা দোয়া হিসেবে খাওয়া দাওয়া। গান শোনার জন্য আশীর্বাদ বা দোয়া হিসাবে খাওয়া দাওয়া। আরেকটি শব্দ ছিল, সেটি হচ্ছে স্বাদ, ইচ্ছা। বিভিন্ন রকম ইচ্ছা হয় মানুষের। এখানে আমরা দেখেছি বন্ধুটির ইচ্ছা ছিল তার সঙ্গে যাবে, বিভিন্ন খাবার খাবে, এটা তার
7 এটা তার ইচ্ছা। তোমাদের মনের ভিতরে অনেক ইচ্ছা যে ইস কবে স্কুল খুলবে, কবে আমরা স্কুলের মাঠে হইচই করব, স্কুলে ক্লাসে আমরা পড়াশোনা করব, স্যার ম্যাডাম আমাদের পড়াবে, এরকম বিভিন্ন ইচ্ছা তোমাদের আছে। ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা একসঙ্গে মিলিত হব এবং আমাদের সেই ইচ্ছা পূর্ণ হবে। এরপরে এই কবিতাতে কিন্তু আরেকটি শব্দ ছিল, সেটা হচ্ছে কি সরপুরিয়া। দুধের সর দিয়ে তৈরি একরকম মিষ্টি। আমার তো শব্দের অর্থটা শুনেই জিভে জল এসে যাচ্ছে। দেখো সরপুরিয়া, দুধের সর দিয়ে তৈরি এক প্রকার মিষ্টি। এরপরে আয়েশ মানে হচ্ছে আরাম। আমরা আবার সবাই খুব আয়েশ করে আরাম করে সব কিছু করতে চাই। তো সে কী করেছিল এই কবিতার ভিতরে, বন্ধু ব্যক্তিটি আয়েশ করে আরাম করে খাবারগুলো খাবে, এই কারণে সে সঙ্গে তার অন্য বন্ধুকে নেবে না। তো সেই আয়েশ শব্দের অর্থ হচ্ছে আরাম। এরপরে দেখো বাবরি, খুবই মিষ্টি এক ধরনের খাবার। এটা খুব মিষ্টি হয়, স্বাভাবিক যে মিষ্টি তার চাইতে একটু বেশি মিষ্টি। বাবরি খুবই মিষ্টি এক ধরনের খাবার। এরপরে দেখো আছে ক্ষীর, দুধ দিয়ে তৈরি মিষ্টান্ন। তোমরা একটা জিনিস খেয়াল করেছো, প্রতিটা যে খাবার রয়েছে সবগুলো খাবারই কিন্তু দুধের তৈরি মিষ্টান্ন, দুধের তৈরি খাবার, তাই না? আচ্ছা, এরপরে দেখো আছে কি কদলী, যার অর্থ হচ্ছে কি কলা, মানে একটা ফল। কলা তোমরা জানো, কলা সারা বছরই পাওয়া যায় একটা ফল, কলা। এরপরে হচ্ছে ফলার, কলা ও অন্যান্য ফলমূল দিয়ে তৈরি করা খাবার। কলা এবং অন্যান্য ফলমূল দিয়ে তৈরি করা খাবার। এরপরে আছে দেখো ফজলি আম। এই যে ফজলি আমের সিজনটাই কিন্তু আমরা এখন পার করছি। মজার মজার আম, তোমরা জানো ফজলি আম অত্যন্ত সুস্বাদু একটি এবং মিষ্টি স্বাদের আম। দেখো তাই লেখা আছে, ফজলি আম খুবই সুস্বাদু, সুগন্ধ ও মিষ্টি স্বাদের আম। খুবই সুগন্ধ ও মিষ্টি স্বাদের আম। আচ্ছা, এরপর আছে দেখো সবরি কলা, এক রকমের কলার নাম। সবরি কলা হচ্ছে একটা কলার নাম। এই যে আমরা শব্দ অর্থগুলো পড়লাম, এই তোমরা প্রতিটা শব্দের অর্থগুলো যদি বুঝে বুঝে পড়ো, কবিতাটা কিন্তু তোমাদের কাছে আরও সহজ এবং সুন্দর হয়ে যাবে। যে শব্দ অর্থগুলো তোমাদের দিয়েছি, আশা করছি তোমরা শব্দগুলো আমার বলার সঙ্গে সঙ্গে লিখে নিয়েছো। আমরা এখন বোর্ডটা পরিষ্কার করে অন্য অপশনে চলে যাব। প্রশ্ন দেখো, এই কবিতার ভেতরে যে প্রশ্ন রয়েছে, লোকটি কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে? খুব সহজ একটি প্রশ্ন। লোকটি কোথায় যাচ্ছে এবং কেন যাচ্ছে? লোকটি কোথায় যাচ্ছে এটা কিন্তু প্রথমে কবিতার আবৃত্তির প্রথমেই কিন্তু বলে দেওয়া আছে। সেটি হচ্ছে লোকটি চাংরিপোতা নামক স্থানে যাচ্ছে। এই যে কবিতা আছে দেখো, কবিতার ভিতরে প্রথমেই দেওয়া আছে লোকটি কোথায় যাচ্ছে, লোকটি চাংরিপোতা নামক স্থানে নেমন্তন্ন খেতে যাচ্ছে। তাহলে আমরা কি লিখব? 1 নম্বর প্রশ্নের উত্তর, লোকটি কোথায় যাচ্ছে, লোকটি কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে? এটার উত্তর হবে লোকটি চাংরিপোতা যাচ্ছে। লোকটি চাংরিপোতা যাচ্ছে নেমন্তন্ন খেতে। নেমন্তন্ন খেতে, তার মানে লোকটি কোথায় যাচ্ছে? লোকটি চাংরিপোতা যাচ্ছে নেমন্তন্ন খেতে। এরপরে দেখো 2 নম্বর প্রশ্ন আছে,
এই কবিতায় কি কি খাবারের নাম উল্লেখ করা আছে? অর্থাৎ আমরা কবিতা আবৃত্তির সময় কিন্তু দেখেছি সবগুলো প্রায় মিষ্টি জাতীয় খাবারের নাম আছে এবং দুটা বোধহয় ফলের নাম রয়েছে। কি কি খাবার রয়েছে দেখো এই কবিতায়। আমরা কবিতা যদি বিশ্লেষণ করি তাহলে দেখতে পারবো এখানে পেয়েছি ছানার পোলাও আছে, সরপুরিয়া আছে, বাবরি পায়েস আছে, ক্ষীর রয়েছে, ক্ষীর কদলি রয়েছে, সবরি কলা রয়েছে, ফজলি আম রয়েছে। আমরা কবিতার ভেতরে কিন্তু কবিতার লাইনগুলো থেকে আমি বললাম সেটি হচ্ছে এই কবিতার ভিতরে ছানার পোলাও, সরপুরিয়া, বাবরি পায়েস, ক্ষীর কদলি, সবরি কলা ও ফজলি আম রয়েছে। এরপরে দেখো প্রশ্নগুলো আমি লিখছি না, মুখে বলছি। এরপরে দেখো কোন খাবারে সে আয়েশ করে খেতে চায়, অর্থাৎ যে ব্যক্তিকে দাওয়াতে যাচ্ছে সে কোন খাবারটা খুব আয়েশ করে। আয়েশ মানে কি, আমরা কি পড়েছিলাম? আরাম। আয়েশ শব্দের অর্থ আমরা কি পড়েছিলাম? আরাম। অর্থাৎ সে আরাম করে কোন খাবারটা খেতে যাচ্ছে। আচ্ছা, সে আরাম করে আয়েশ করে খেতে যাচ্ছে হচ্ছে কি বাবরি পায়েস। সে আরাম করে খেতে যাচ্ছে কোনটা? বাবরি পায়েস। এটা কিন্তু কবিতা, তুমি যদি কবিতার প্রত্যেকটি লাইন খুব ভালো করে পড়ো তাহলে প্রশ্নের অ্যান্সারগুলো কিন্তু তুমি দিতে পারবে, কারণ প্রত্যেকটা অ্যান্সার প্রত্যেকটা কবিতার ভিতরে দেওয়া আছে। তার মানে সে খুব আরাম করে খেতে যাচ্ছে কি বাবরি পায়েস। এরপরে লোক কোন কোন খাবার খেতে চায়, তাহলে সেটি হচ্ছে সে ছানার পোলাও, সরপুরিয়া, বাবরি পায়েস, ক্ষীর কদলি, ফজলি আম খেতে চায়। আরেকটি প্রশ্ন আছে লোকটি কোন কোন ফল খেতে চায়। এখানে অবশ্য দুটি ফলের কথা উল্লেখ করা আছে, তুমি আগে বলেছিলাম, সেটি হচ্ছে ফজলি আম আর একটি হচ্ছে কলা, সবরি কলা। শুধু কলা না, সবরি কলা, দুটি ফল এখানে উল্লেখ হয়েছে। একটি হচ্ছে সবরি কলা আর একটি হচ্ছে ফজলি আম। তার মানে লোকটি কোন কোন ফল খেতে চায়? লোকটি সবরি কলা ও ফজলি আম খেতে চায়। এখানে আরেকটি আছে দেখো ভোজন এবং ভজন মধ্যে পার্থক্য। এটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, আমার কাছে মনে হয়েছে প্রশ্নটা গুরুত্বপূর্ণ। ভোজন, আমি এটা একটু বোর্ডে লিখব, কারণ এটা উচ্চারণটা একই রকম মনে হইলেও বানানটা কিন্তু একরকম না। এটা উচ্চারণটা একই রকম মনে হচ্ছে কিন্তু বানানটা মোটেও একরকম না। আমি লিখেছি সেটি হচ্ছে দেখো ভোজন আর ভজনের মধ্যে পার্থক্য কি? এই যে আমি প্রথমে তোমাদের যখন কবিতাটার ভিতর পড়েছিলাম তখন কিন্তু বলেছিলাম যে শব্দ দুটোর উচ্চারণটা খুব কাছাকাছি এবং বানানটা কিন্তু মধ্যে একটু পার্থক্য আছে, কিন্তু উচ্চারণে কিন্তু প্রায় একই রকম। একটি হচ্ছে দেখো ভজন আর একটা হচ্ছে ভোজন। খেয়াল করো, আমি কিন্তু এখানে মার্ক করে দিলাম। একটি হচ্ছে ভোজন আর একটি হচ্ছে ভজন। শব্দ দুটি উচ্চারণ এক হলেও বানানে একটু পার্থক্য রয়েছে, আর বানানের ভেতরেই শব্দ দুটোর কিন্তু আলাদা অর্থ লুকিয়ে আছে। সেটি হচ্ছে দেখো ভোজন আর ভজন। এটি হচ্ছে ভোজন হচ্ছে সৃষ্টিকর্তা, যে যে ধর্মে বিশ্বাস করে সেই ধর্মের সৃষ্টিকর্তার প্রশংসা করা। এটা হচ্ছে প্রথম যেটি রয়েছে ভজন। যে কোনো ধর্মের লোক হোক, সেই ধর্ম যে ধর্ম বিশ্বাস করবে সেই ধর্মের সৃষ্টিকর্তার প্রশংসা। আর একটি হচ্ছে ভোজন, সেটি হচ্ছে কি খাবারের অপর নাম। তোমরা অবশ্যই শব্দ দুটি মধ্যে পার্থক্যটা খেয়াল করবে, ঠিক আছে? আর বানানটাও খেয়াল করবে, ভোজন আর একটি হচ্ছে ভজন। এই মোটামুটিভাবে এই কবিতা থেকে তোমাদের জন্য আমার আলোচনা। তোমরা কবিতাটি একটু ছোট কিন্তু খুব মজা, খুব ভালো করে রিডিং পড়ে খুব ভালো করে এটাকে বোঝার চেষ্টা করবে, তাহলে তোমরা এখান থেকে প্রশ্ন উত্তর শব্দ অর্থ দিতে পারবে। মোটামুটিভাবে তোমাদের জন্য নিমন্ত্রণ কবিতার আলোচনা এখানে শেষ।
তবে আলোচনা শেষের আগেও একটু আলোচনা রয়েছে, সেটি হচ্ছে এখন আমি তোমাদের একটি বাড়ির কাজ দেব। তোমাদের প্রথমে যে খাতা আর কলমের কথা বলেছিলাম, এখন খাতা আর কলমের ব্যবহার হবে। আমরা এটা এখন মিশিয়ে তোমাদের বাড়ির কাজ দেব। বাড়ির কাজ তোমরা জানো যে তোমাদের ক্লাস 4-এ তোমাদের কবিতা থেকে কিন্তু কবিতার 6 লাইন অথবা 8 লাইন অথবা 10 লাইন যে কোনো কবিতা অংশ আসে, এবং সেখান থেকে তোমাদের 3টা প্রশ্ন লিখতে হয়। অর্থাৎ প্রথম প্রশ্নে 2 মার্ক থাকে, এরপরে ওই কবিতা যে কবিতাটা তুলে ধরা হয়েছে সেই কবিতার মূল ভাব লিখতে হবে এবং পরবর্তী আরেকটি প্রশ্ন দেওয়া হবে। তবে কবিতা অংশের মূল ভাব তার মানে হচ্ছে যে কবিতাটি আমি দেব ওই কবিতার অংশের মূল ভাব। এখন দেখো এই কবিতা থেকে তোমাদের জন্য একটি কবিতা অংশ হচ্ছে, দেখো তোমরা নেমন্তন্ন কবিতার অর্থাৎ তোমাদের 37 পৃষ্ঠা, সেখানে যে কবিতা রয়েছে সে কবিতার কিছু লাইন আমি এখানে তোমাদের তুলে দিচ্ছি। সেটি হচ্ছে ইচ্ছে কি আর। দেখো এটি হবে হচ্ছে কবিতা অংশটি পড়ে নিচের 1, 2 ও 3 নম্বর প্রশ্নের উত্তর দাও। দেখো নিচের কবিতা অংশ পড়ে 1, 2 ও 3 নং প্রশ্নের উত্তর দাও। আমি এখানে কবিতাটা পুরোটা লিখছি না, আমি শুধু প্রথমে একটু লিখবো আর শেষে। সেটি হচ্ছে 37 পৃষ্ঠার ইচ্ছে কি আর। সরপুরিয়া এখান থেকে শুরু করে শেষের লাইনটা শুধু লিখবো ফজলি আমু। শেষের লাইনটা আমি শুধু লিখবো ফজলি আমু। এটা এক কবিতা অংশ, অর্থাৎ এখান থেকে তোমাদের 2, 4, 6, 7, 8, 9, 10 এই 10 লাইনটা হচ্ছে তোমার কবিতা অংশ। এই কবিতা অংশ অর্থাৎ ইচ্ছা কি আর এখান থেকে শুরু করে ফজলিয়াম এই পর্যন্ত পুরোটা আমি লিখছি না। এই পর্যন্ত যে কবিতা অংশ রয়েছে এই কবিতা অংশ থেকে তোমাদেরকে প্রশ্ন লিখতে হবে। প্রশ্নগুলো হচ্ছে 1 নম্বর প্রশ্ন মুছে দিচ্ছি। 1 নম্বর প্রশ্ন হবে, লিখছো তো তোমরা? 1 নম্বর প্রশ্ন হবে লোকটি কোন খাবার আয়েশ করে খেতে চায়? লোকটি কোন খাবার আয়েশ করে খেতে চায়? কোন খাবার আয়েশ করে খেতে চায়? লোকটি কোন খাবার আয়েশ করে খেতে চায়? এই প্রশ্নটি বাক্যে লিখবে। এটার মার্ক হবে হচ্ছে 5। এবার হচ্ছে ক্ষীর আর কদলি কি? এটা হচ্ছে 3 মার্ক। ক্ষীর আর কদলি কি? ক্ষীর আর কদলি কি? এটা হচ্ছে 3 মার্ক। এই মোট কবিতা থেকে তোমাদের 10 মার্কের প্রশ্ন আসে। আমি 10 মার্ক তোমাদের কভার করে দিয়েছি এবং এই কবিতার জন্য এই কবিতা অংশটি গুরুত্বপূর্ণ। তোমরা এই কবিতা অংশটুকু পড়বে এবং প্রশ্নগুলো করবে। আশা করছি পরীক্ষার জন্য এটা তোমাদের উপকারে আসবে। আমি যে বলেছি এবং লিখেছি আশা করছি তোমরা হোমওয়ার্কটা তুলতে পেরেছো। আজ এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদ থাকবে। আল্লাহ হাফেজ।